আজ আমরা এসেছি সাবেক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শমা রেজাউল করিমের ল চেম্বারে। আজ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। 4 বছর আগে করোনা মহামারীতে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তিনি আর কেউ নন, যাকে এক নামে দেশের সবাই চেনে, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। এই ব্যক্তির সঙ্গে মাননীয় এমপি অ্যাডভোকেট শমা রেজাউল করিমের অনেক দেখা সাক্ষাৎ, ব্যক্তিগত আলাপচারিতা ছিল পারস্পরিক বোঝাপড়া। নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। শিল্প প্রতিষ্ঠানের কাজে অ্যাডভোকেট শমা রেজাউল করিম যখন মন্ত্রী ছিলেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রী, তখন তিনি বহুবার এসেছেন। দুজনের সম্পর্ক একটা পর্যায়ে এতটা আন্তরিক হয়ে যায় যে যখন যমুনা ফিউচার পার্কে যমুনা হোলসেল ক্লাব চালু হয়, তখন উনি শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রীকে দাওয়াত না দিয়ে ওনার খুব কাছের মন্ত্রী হিসাবে, ওনার প্রাণের একজন মানুষ হিসাবে অ্যাডভোকেট শমা রেজাউল করিমকে উনি প্রধান অতিথি করে নিয়ে যান। তো আজ আমরা সেই একজন মানুষ আমাদের মাঝে নেই, একজন আমাদের সামনে আছেন। আমরা এখন তার মুখোমুখি হচ্ছি, তার কাছ থেকে শুনব বাবুল সাহেব সম্পর্কে তার ব্যক্তিগত স্মৃতিচারণ। কে বাবুল সাহেব আমাদের মাঝে বেঁচে নেই, আজকে তার সম্পর্কে আপনার মধ্যে কি স্মৃতিচারণ আছে? আপনার বাবুল সাহেবের কোন স্মৃতিগুলো আপনাকে ভাবায়, কাঁদায় বা আপনাকে অনুপ্রাণিত করে? দেখুন, একটা জিনিস আমি শুরুতেই বলি, বাবুল সাহেব আমাদের মাঝে নেই, সশরীরে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু যারা গুণীজন বা যারা সৃষ্টি করে তারা কিন্তু তার সৃষ্টির মধ্য থেকে বেঁচে থাকে। এজন্য আমরা অনেক সময় বলি যে মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে কিন্তু আলাদাভাবে জয় করা যায় না, তবে কাজের মধ্য থেকে টিকে থাকাটাই হচ্ছে মৃত্যুকে জয় করা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এক্ষেত্রে আমি অবশ্যই মনে করব আরেকজন প্রয়াত মানুষ, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব গোলাম সরোয়ার, দুজন আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের সূত্র ধরেই কিন্তু বাবুল সাহেবের সঙ্গে আমার পরিচয়। বিশেষ করে একটি লিটিগেশনকে ঘিরেই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তার পরবর্তীতে যুগান্তর এবং তার গ্রুপের বিভিন্ন মামলা নিয়ে অনেক কনসালটেশন, কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ডেভেলপ করে। আমি ওনার কাছ থেকে শুনতাম যে উনি কিভাবে একটা শিল্প পরিবার গড়ে তুললেন। উনি যেভাবে ওনার কষ্টের কাহিনী, পরিশ্রমের কাহিনী, ওনার চ্যালেঞ্জের কাহিনী বলছেন, আমার বলতে দ্বিধা নাই। আমি অনেক কিছু থেকে অনুপ্রাণিত হয়েছি যে এত কষ্ট করে এত মেধাশক্তি ব্যবহার করা যায় কি না। আমি একবার জিজ্ঞেস করছিলাম যে শিল্পপতিদের শিল্প সাম্রাজ্য তো একসময় ধ্বংস হয়ে যায়, আপনার কি অবস্থা হতে পারে? চিরদিন তো কেউ বেঁচে থাকবে না। উনি আমাকে মৃদু হেসে বলছিলেন, আমার ছেলে মেয়েদের আমি লেখাপড়া বাইরে করাচ্ছি, দেশে, দেশের বাইরে। যারা বাইরের থেকে পড়াশুনো করে বিদেশে সেটেলড হবে না, দেশে চলে আসবে, ওরা যেন আমার ব্যবসার হাল ধরতে পারে, দেশে টিকে থাকে। উনি আরও একটা কথা বলছিলেন যে অনেক ধনী লোকের বাচ্চারা বিদেশে গেলে দেশে আসে না, আর আমি শর্তই রাখছি আমার বাচ্চাদের যে দেশে ফিরে আসতে হবে, বিদেশে যত টাকা লাগে আমি দেব, লেখাপড়া করো, দেশে ফিরে এসে হাল ধরতে হবে। এইখানে আমার মনে হয়েছিল তার দেশপ্রেম বোধটা। না হলে তিনি বলতে পারতেন, বাবারে বিদেশে থাক, সেকেন্ড হোম কর, থার্ড হোম কর, বিদেশে বাড়িঘর কর, ওখানে নিরাপদে থাক। দেশপ্রেম বাবুল সাহেবকে যেমন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধায় পরিণত করেছিল, একইভাবে ওই মমত্বের জায়গাটা থেকে তিনি তার সন্তানদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করেছেন। আর একটা বিষয় তার সঙ্গে আলোচনা আমার মনে হয়েছে যে তার ভিতরে একটা প্রচণ্ড সৃজনশীলতা ছিল। গতানুগতিক ব্যবসা না, নানা প্রকার ব্যবসা করতে গিয়ে সেখানে মানুষের কল্যাণে কিভাবে কাজ করতে পারে, হাউজিং ডেভেলপ করা যায় কিভাবে। আমাদের দেশে বিদেশি কসমেটিক্স সহ অন্যান্য বিষয়ের জন্য আমাদের দেশের লোকরা চলে যায় বিদেশে, বাংলাদেশে কীভাবে তাদের এখানে সাপ্লাই দেওয়া যাবে। আজকে অর্ডার করবে, আমি 1 সপ্তাহ না হলে 2 সপ্তাহ পরে ওই মালটাই তাকে বাংলাদেশে দেব, সে কেন বিদেশে যাবে? আমার অর্থ কেন বিদেশে ডলার, পাউন্ড, স্টার্লিংয়ে বিভক্ত হয়ে যাবে? মনে হয়েছিল যেন দেশের ভিতর তিনি বিদেশ সৃষ্টি করতে চেয়েছেন, তার যে গণ্ডি এর ভিতর থেকে। এই একটা দিক। দ্বিতীয় যে দিকটা আমার বেশি ভালো লেগেছে, বাংলাদেশের বিভিন্নভাবে যারা শিল্প করতে যান তারা অধিকাংশই
ব্যাংকে লোন নিয়ে, পাবলিক মানি নিয়ে সেই টাকাটা ফেরত না দেওয়ার প্রবণতায় অনেক ব্যস্ত হয়ে যান। আমি কদিন পূর্বে বাবুল সাহেবের স্ত্রীর সঙ্গে পার্লামেন্টে ঢোকার সময় আমার কথা হচ্ছিল। উনি আমাকে বললেন যে ভাই, আমাদের কিন্তু কোনো লোন নাই, আমরা লোন ডিফল্টারও না এবং সরকারের কোনো টাকা মেরেও দেই না, বরং যারা কালো টাকা সাদা করে অথবা বিদেশে নেই তাদের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার, আমাদের পত্রিকা সোচ্চার, আমার টেলিভিশন সোচ্চার, আমরা পরিবার সহ সোচ্চার। আমি সংসদের লবিতে দাঁড়াবার পূর্বক্ষণে তাকে বলছিলাম, এই ক্ষেত্রে আপনার হাজব্যান্ডের প্রতি আমার একটা প্রচণ্ড শ্রদ্ধা রয়ে গেছে। কেউ তাকে লুটেরা, মাফিয়া, ব্যাংকের টাকা নিয়ে লুটপাট করা, বিদেশের টাকা পাচারকারী বলতে পারে না। ওই যে বাবুল সাহেবের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তার সন্তানদের দেশের ভিতর রাখা, নিজের বিনিয়োগ করা, দেশের সৃজনশীলতার সঙ্গে বিভিন্ন শিল্পসহ প্রতিষ্ঠান তৈরি করা এবং ধারাবাহিকতায় আজ প্রমাণিত হয়েছে যমুনা গ্রুপ কারো টাকা মেরে খায়নি, ব্যাংকে উজাড় করে দেয়নি, কালো টাকাকে সাদা করেনি, বরং অসংখ্য মানুষের কর্মসংস্থান করেছে। চট করে কোনো মানুষকে তাদের চাকরির থেকে বিতাড়িত করেননি। এই সব মিলে বাবুল সাহেব আজ বেঁচে নাই। আমি তাকে ঘিরেই বলবো যে বেঁচে না থাকলেও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল আমাদের শ্রদ্ধায়, অতল শ্রদ্ধায় সবসময় থাকবেন। আমি প্রত্যাশা করব তার পরিবার এবং তার উত্তরসূরিরা যেন তার বাবার কষ্ট অর্জিত সুনাম, তার বাবার অকল্পনীয় পরিশ্রমের যে সৃষ্টি, এই সৃষ্টিকে যেন তারা যত্নের সঙ্গে ধরে রাখতে পারেন। এই বাংলাদেশে বাবুল সাহেব একজন স্বনামধন্য শিল্পপতি ছিলেন। তার সমপর্যায়ের বা তার মতো শিল্পপতি বাংলাদেশে ছিলেন এবং এখনও অনেকে আছেন। আমার প্রশ্ন হলো যে বাবুল সাহেব শিল্পপতি আর অন্য শিল্পপতি এর মধ্যে বেসিক পার্থক্য আপনি কী দেখেন? দেখুন, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু একেবারে জিরো থেকে শুরু করে হিরো হওয়ার মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল নিজেকে যেভাবে বিকশিত করেছেন, এই বিকশিত করার জায়গাটায় তিনি অন্যের সম্পদ লুণ্ঠন করেছেন এ তথ্য আমার কাছে নাই। ব্যাংক লুট করেছেন এ তথ্য আমার কাছে নাই। তার সন্তানরা কোনো অনৈতিক কাজ করে আলোচিত হয়েছেন সে তথ্য আমার কাছে নাই। সেই জায়গার থেকে আমার মনে হয় অনেক বড় বড় প্রতিষ্ঠানের থেকে একটা স্বতন্ত্র নুরুল ইসলাম বাবুল তার কর্মের ভিতর থেকে রেখে গেছেন। এটা তার উত্তরসূরিরা যারা বাইরে অনেক ভালো লেখাপড়া করে আসছে, তারা যদি প্রতিদিনই একবার অন্তত মনে করেন যে আমার বাবার স্বপ্ন কী ছিল, আমার বাবার মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল, আমার বাবা জীবনকে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, সে আজ বেঁচে নাও থাকতে পারত, আমাদের বিদেশে সেটেল না করে আমার বাবা দেশে এনে আমাদেরকে কাজে লাগিয়েছেন, তাহলে দেখা যাবে তাদের দেখা দেখি নতুন প্রজন্মের যারা শিল্প গড়তে চায় তারা উৎসাহিত হবে। বাবুল সাহেবের ছেলে মেয়েদের বিরুদ্ধে আমি এখনও কোনো স্ক্যান্ডাল শুনিনি, ব্যাংক লুটের কাহিনী শুনিনি, কালো টাকা সাদা করা শুনিনি, বিদেশে দেধারসে টাকা পাচার করার অভিযোগ শুনিনি। এই গর্বের জায়গাটা বাবুল সাহেব যেখানেই আছেন আমার বিশ্বাস তার উত্তরসূরিরা ধরে রাখবেন, আমরাও খুশি হব। আপনার কাছে আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন হলো এই, নতুন করে যারা ব্যবসায়ী হতে চান, উদ্যোক্তা হতে চান, ইভেন কি স্বপ্ন দেখেন বাবুল সাহেবের মতো শিল্পপতি হবেন, তাদের কাছে বা তাদের জন্য বাবুল সাহেব কি অনুকরণীয়, অনুসরণীয় কিনা? বাবুল সাহেবকে জানতে হবে। বাবুল সাহেব 40টির ঊর্ধ্বে প্রতিষ্ঠানের মালিক ছিলেন, আমিও 40টার মালিক হব, রাতারাতি হয়ে যাব, এই স্বপ্ন দেখা ঠিক হবে না। একদিনে নুরুল ইসলাম বাবুলের যমুনা গ্রুপ তৈরি হয়নি। পরিশ্রম, সততা, দেশপ্রেম, অধ্যাবসায়, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম করে করে ঘাত প্রতিঘাতকে মোকাবেলা করে নুরুল ইসলাম বাবুল আজকে যমুনা গ্রুপ করে দিয়ে গেছেন। যারা নতুন করে শিল্পের মালিক হতে চান বা প্রতিষ্ঠান করতে চান, ব্যবসায়ী হতে চান, তাদের প্রথম লক্ষ্য থাকতে হবে বাবুল সাহেবের মতো দেশপ্রেম, পরিশ্রম, সুপরিকল্পনা এবং রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন হলে আপনি একসময় হারিয়ে যাবেন। রাতারাতি বড়লোক হওয়া যায় না। আপনি পরিশ্রম করুন, লক্ষ্য রাখুন, পরিশ্রম কখনো বিফলে যায় না। আমি আশা করি তারা এখান থেকে তাদের অনুপ্রেরণা নিতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।